তিনি কঠিন গলায় বললেন, কার এত সাহস হয়েছে যে আমার স্ত্রীর গায়ে হাত দিয়েছে? চারপাশের সবাই ফিসফিস করতে লাগলো। আমরা তো শুনেছিলাম মিস্টার হো এই মেয়েটাকে ঘৃণা করেন, তাহলে এখন তাকে রক্ষা করছেন কেন? আরেকজন বলল, সে তো এখন হো গ্রুপের ডিজাইন ডিরেক্টর। সং কোম্পানির লোকেরা তাকে অপমান করেছে, তাই মিস্টার হো রেগে গেছে। ম্যাং বলল, মিস্টার হো ওর কথাই ভুলবেন না। আগেরবার ও আপনার সঙ্গে কিভাবে আচরণ করেছিল সেটা কি ভুলে গেছেন? কিন্তু মিস্টার হো ওয়েন ওয়েনকে জিজ্ঞেস করলেন, তোমাকে কে মেরেছে? ওয়েন ওয়েন ফেং এর দিকে ইশারা করতেই ভয়ে ফেং হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাপা গলায় বলল, স্যার, ও হো গ্রুপের ডিজাইন ডিরেক্টর সেজে অভিনয় করছিল। আমি শুধু ওকে শিক্ষা দিতে চেয়েছিলাম। তিয়ান রেগে বলল, মিস্টার হো এর লোকেদের শিক্ষা দেওয়ার তুমি কে? মিস্টার হো ঠান্ডা গলায় বললেন, মনে হচ্ছে তুমি দেউলিয়া হতে চাও। ওকে ধরে নিয়ে যাও আর ওর হাত পা ভেঙে দাও। ফেং ম্যাংয়ের কাছে সাহায্য চাইতে লাগলো, কিন্তু ম্যাং কোনো সাহায্য করলো না। তখন সে নিজেকেই চর মারতে মারতে বলল, দয়া করে আমাকে ক্ষমা করে দিন মিস্টার হো। কিন্তু মিস্টার হো এর লোকেরা তাকে টেনে নিয়ে গেল। ম্যাং ক্ষুব্ধ হয়ে বলল, এটা বাইরের মেয়ের জন্য তুমি আমার সম্মান নষ্ট করবে? মিস্টার হো বললেন, প্রথমত আমি তোমাকে তেমন ভালো করে চিনি না। দ্বিতীয়ত সম্মান দুই দিক থেকেই আসা উচিত। তুমি আমার লোকেদের অপমান করেছো, শুধু তুমি সং কোম্পানির লোক বলেই আজ তোমাকে ছেড়ে দিচ্ছি। আবার এমন করলে আমি আর ছাড়বো না। এরপর তিনি ওয়েননকে পাশে দাঁড় করিয়ে সবার সামনে ঘোষণা করলেন, এ হলো হো গ্রুপের নতুন ডিজাইন ডিরেক্টর। যে এর বিরুদ্ধে যাবে সে আমার বিরুদ্ধেই যাবে। এরপর তিনি ওয়েনকে নিয়ে সেখান থেকে চলে গেলেন। সব কিছু সং নীরবে লক্ষ্য করছিল। রুমে পৌঁছে মিস্টার হো বললেন, নাইট ক্লাবে গিয়ে তো বেশ হইচই করে ফেলেছিলে। তোমার সাহস তো কম নয়। আমি যদি সময় মতো না পৌঁছাতাম তাহলে কি হতো? ওয়েন বলল, ম্যাং তোমাকে পছন্দ করে, না হলে আমার উপর প্রতিশোধ নিতে যেত কেন? সে আমাকে অপমান করেছে, অথচ ভুক্তভোগী তো আমি। মিস্টার হো হেসে বললেন, তাহলে তুমি কি ঈর্ষান্বিত হচ্ছ? ওয়েন বলল, যদি তোমার এটা ভালো না লাগে তাহলে আর হব না। মিস্টার হো তার হাত ধরে জিজ্ঞেস করলেন, তাহলে এত রাগ করছো কেন? এরপর তিনি তাকে কাছে টেনে নিলেন। এরপর মিস্টার হো ওয়েনকে ইচ্ছা করে ধরে কিস করতে শুরু করে দেয়। কিন্তু ওয়েন নিজেকে ছাড়ানোর চেষ্টা করার পরেও মিস্টার হো জোর করে ওয়েনকে কিস করতে শুরু করে দেয়। এরপর মিস্টার হো ওয়েনকে কোলে করে তুলে নিয়ে গিয়ে বিছানার ওপর শুয়ে দেয়। ওখানে গিয়েও মিস্টার হো ওয়েনকে খুব প্যাশনেটভাবে কিস করতে শুরু করে দেয়। বাট ওয়েন নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। এরপর মিস্টার হো নিজের জামাটা খুলে ফেলে। তারপরেও আবার ওয়েনকে কিস করতে শুরু করে দেয়। কিছুক্ষণ পর যখন পরিবেশ শান্ত হলো, তারা আবার কাজের প্রসঙ্গে কথা বলতে শুরু করলো। ওয়েন বলল, আমি লরেন্সের সঙ্গে কথা বলতে গিয়েছিলাম। যদি তার আমন্ত্রণপত্র পেয়ে যাই তাহলে আমরা সরাসরি গ্লোবাল জুয়েলারি সামিটের ফাইনালে যেতে পারবো। মিস্টার হো জিজ্ঞেস করলেন, তুমি আসলে কি চাও? ওয়েন উত্তর দিল, সং পরিবারের লোকেরা লরেন্সকে অনেক টাকা দিয়েছে যাতে তারা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু আমি চাই লরেন্সকে আমাদের পক্ষেই নিয়ে আসতে। মিস্টার হো তার দিকে তাকিয়ে বললেন, অযথা সং পরিবারের সঙ্গে বিরোধে জড়াতে চাইছো কেন? কারণ সে আগে খুব বড় একজন গুন্ডা ছিল, আর অল্প কিছুদিন হলো সে গয়নার ব্যবসায়ী হয়েছে। তুমি যদি এভাবে তার সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ো তাহলে সে মানুষকেও মেরে ফেলতে পারে। ওয়েন বলল, আমি সাবধানে থাকবো। কিন্তু মিস্টার হো তার সবচেয়ে দক্ষ লোকটিকে ডেকে বললেন, এখন থেকে তুমি ওয়েনের বিশেষ দেহরক্ষী। সে যেখানে যাবে তার নিরাপত্তার দায়িত্ব তোমার, আর প্রতি মুহূর্তের খবর আমাকে জানাবে। পরের দৃশ্যে ওয়েন তার পুরো টিমকে নতুন ডিজাইনগুলো দেখায়। সবাই উচ্ছ্বসিত হয়ে বলে, ডিজাইনগুলো সত্যিই অসাধারণ। এবার আমাদের ডিজাইন বিভাগে বড় পরিবর্তন আসবে। এমন সময় ওয়েন লক্ষ্য করল দেহরক্ষীটি এখনও তার পাশেই দাঁড়িয়ে আছে। সে যেখানেই যাচ্ছে লোকটিও তার পেছন পেছন যাচ্ছে। মনে মনে সে ভাবল, এভাবে যদি সবসময় আমার সঙ্গে থাকে তাহলে আমি লরেন্সের সঙ্গে একা কথা বলতে পারবো না। ফোনে কিছু দেখে সে বলল, আমাকে একটা উপায় বের করতেই হবে। সে বের হয়ে গেলে দেহরক্ষী জিজ্ঞেস করলো, আপনি কোথায় যাচ্ছেন? ওয়েন বলল, একটা আর্ট এক্সিবিশনে। দেহরক্ষীও তার সঙ্গে সেখানে চলে গেল। এক্সিবিশনে লরেন্সকে দেখে ওয়েন বলল, আবার দেখা হয়ে গেল। লরেন্স হাসি মুখে বলল, তোমার সঙ্গে আবার দেখা হয়ে ভালো লাগলো। ওয়েন বলল, গতবারের ঘটনাটা দেখে আমাকে বিচার করবেন না।
লরেন্স উত্তর দিল, একদমই না। আমার তো মনে হয় তুমি খুব সাহসী আর দৃঢ়চেতা মেয়ে। ঠিক তখনই ম্যাং সেখানে এসে বলল, নাইট ক্লাবে অপমান কম হয়েছিল নাকি যে এখানেও চলে এসেছো? ওয়েন ওয়েন শান্তভাবে বলল, আমি লরেন্সের সঙ্গে কথা বলতে এসেছি, তোমার সঙ্গে নয়। এরপর সে লরেন্সকে বলল, তুমি সং কোম্পানির সঙ্গে কাজ করছো শুধু বাজারে নিজের অবস্থান তৈরি করার জন্য। সেই সুযোগ হো গ্রুপও তোমাকে দিতে পারে। রাগে ম্যাং ওয়েন ওয়েনকে চড় মারতে যাচ্ছিল, কিন্তু দেহরক্ষী তার হাত ধরে ফেলল। ওয়েন ওয়েন বলল, সং কোম্পানির তোমাকে যত টাকা দিচ্ছে আমরা তার দ্বিগুণ দিতে পারি। এই বলে সে একটি ব্যাংক কার্ড এগিয়ে দিল। লরেন্স হেসে সেটি গ্রহণ করলো। বিদায় নেওয়ার সময় ওয়েন ওয়েন ম্যাংকে কটাক্ষ করে চলে গেল। ম্যাং রাগে ফুঁসতে লাগলো। লরেন্স বলল, তোমাদের পরিবার আমাকে যথাযথ সম্মান দেয়নি, আর যার সঙ্গে আমি এখন কাজ করছি সেই মিস্টার হো তোমাদের চেয়েও অনেক বেশি ক্ষমতাবান। চাইলে তোমরা আমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। ম্যাং রাগে সেখান থেকে চলে গেল। এরপর সে তার বাবার সঙের কাছে গিয়ে বলল, সব কিছুর জন্য ওই মেয়েটাই দায়ী, আমাকে ক্ষমা করে দিন। সং রাগে তাকে চড় মেরে বলল, তোমার কি একটুও বুদ্ধি নেই? সব জায়গায় গিয়ে নিজেকে বোকা প্রমাণ করো। সঙ্গের ভাতিজা যেচে বলল, কাজিন এত বড় ভুল তো করেনি। আমি জানি কাজিন ম্যাং আসলে মিস্টার হোকে পছন্দ করে, তাই চেষ্টা করো যেন হো পরিবারে তোমার বিয়ে হয়। ম্যাং তাড়াতাড়ি বলল, না না, আমি ওকে পছন্দ করি না। সং আরও রেগে গিয়ে বলল, আমার শত্রুকেই তুমি পছন্দ করো? এই বলে সে ম্যাংকে বারবার চড় মারতে লাগলো। ভয়ে ম্যাং সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। যে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সং তাকেও একটি চড় মেরে চুপ করিয়ে দিল। এদিকে ওয়েন ওয়েন মিস্টার ওকে বলে, আমি লরেন্সের সঙ্গে দ্বিগুণ দামে সহযোগিতার চুক্তি করে ফেলেছি। মিস্টার ও গম্ভীর হয়ে বললেন, নিজের ইচ্ছে মতো এসব করার অনুমতি তোমাকে কে দিয়েছে? ওয়েন ওয়েন বলল, আমি সং পরিবারকে উস্কে দিতে চাইনি। আমি শুধু আর্ট এক্সিবিশনে গিয়েছিলাম, সেখানে হঠাৎ লরেন্সের সঙ্গে দেখা হয়ে যায়, তাই কথা বলেছি। মিস্টার হো রাগে তার খুব কাছে এসে বললেন, তোমার কি মনে হয় আমি কিছুই জানি না? তুমি আগেই জানতে যে লরেন্স সেখানে থাকবে। এই বলে তিনি ওয়েন ওয়েনের মুখ নিজের দিকে ঘুরিয়ে দিলেন। এরপর তিনি নিজের টাই খুলে মেয়েটির 2 হাত বেঁধে দিলেন। তিনি বললেন, তুমি কখনোই আমার কথা শোনো না কেন? এরপর তাকে টেবিলের ওপর বসিয়ে শাস্তি দেওয়ার কথা বলতে বলতে জোর করে কিস করতে শুরু করলেন। প্রথমে মেয়েটি তাকে বাধা দেওয়ার চেষ্টা করলেও পরে সেও কিস করতে সাড়া দেয়। দুজনের মধ্যে ঘনিষ্ঠ মুহূর্ত তৈরি হয়। ঠিক তখনই দরজার বাইরে থেকে কেউ ডাক দেয়। তারা তাড়াতাড়ি আলাদা হয়ে যায়। তিয়ান জেজেকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু সে সরাসরি অফিসে ঢুকে পড়ে। মিস্টার হো সোফায় বসে জিজ্ঞেস করলেন, বল কি ব্যাপার? জেজে বলল, আগে এই মেয়েটিকে এখান থেকে পাঠাও। মেয়েটি উঠে যেতে চাইলে মিস্টার হো ইশারা করে বললেন, চুপচাপ এসে এখানেই বসো। বাধ্য হয়ে সে তার পাশেই বসে পড়ল। জেজে হাসতে হাসতে বলল, দুপুরবেলা অফিসে মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছ, তাই আমার সঙ্গে হাত মেলানোরও সময় পাচ্ছ না। মিস্টার হো জবাব দিলেন, তুমি তো প্রতিদিনই নতুন নতুন মেয়ের সঙ্গে ঘোরো, আমাকে উপদেশ দেওয়ার তুমি কে? জেজে তাকে পানীয় এগিয়ে দিয়ে বলল, একবার সং ফ্যামিলি আমার হাতে আসুক, তারপর দেখো আমি কি করি। মিস্টার হো বললেন, শুধু মুখে বড় বড় কথা বললেই হবে না, ব্যবসার জগতে কাজ দিয়েই নিজের যোগ্যতা প্রমাণ করতে হয়। জেজে বলল, সং গোপনে অবৈধ ব্যবসা করছে, ব্ল্যাক মার্কেটে সে কত খারাপ কাজ করেছে সেটা নিশ্চয়ই তুমি জানো। এ কথা শুনে ওয়েন ওয়েন মনে পড়ে, সং একসময় তার বাবার সঙ্গেও ব্যবসা করতে চেয়েছিল, কিন্তু তার বাবা জানতে পারেন যে সং অবৈধ কাজের সঙ্গে জড়িত, তাই তিনি তার সঙ্গে ব্যবসা করতে অস্বীকার করেছিলেন। ওয়েন ওয়েন বলল, সে নিশ্চিতভাবে আমাদের প্রতিদ্বন্দ্বী হবে, তাই যে কোনো মূল্যেও তাকে হারাতেই হবে। যে বলল, এই মেয়েটি জিয়াং পরিবারের মেয়ে, তাই এত বুদ্ধিমান, আর মিস্টার হো এতদিন ধরে তাকে নিজের কাছেই লুকিয়ে রেখেছেন। মিস্টার হো বললেন, দেখছি ওর সম্পর্কে তুমি অনেক কিছুই জানো। যে হেসে বলল, মিস্টার হো আপনি কি ঈর্ষান্বিত হচ্ছেন? মিস্টার হো শান্ত গলায় বললেন, আমি এসব বাজে কথায় সময় নষ্ট করি না। যে উত্তর দিল, আপনার কাছে বাজে কথা হতে পারে, কিন্তু মিস ওয়েনের কাছে নয়। শুনেছি তিনি শংকে ভীষণ ঘৃণা করেন। যে যখন ওয়েনের খুব কাছে চলে আসে, তখন মিস্টার হো ঈর্ষান্বিত হয়ে তাকে সেখান থেকে বের করে দেন। পরের দৃশ্যে ওয়েন একা বসেছিল, তখন যে তাকে ফোন করে বলল, তোমার নাম্বার অনেক কষ্টে পেয়েছি। ওয়েন বলল, সোজা কোথায় আসো।
যে বলল, এই দিক দিয়ে তুমি মিস্টার হোর চেয়েও ভালো। ওয়েন জিজ্ঞেস করলো, তুমি কি তাকে হিংসে করো? যে হেসে বলল, সে আমার চেয়ে ভাগ্যবান, কিন্তু শেষ পর্যন্ত সে একজন ব্যবসায়ী। সে আগে নিজের লাভের কথাই ভাববে। তুমি বরং আমার কাছে চলে এসো, আমি যা জানি সব তোমাকে বলবো। ওয়েন তার ঠিকানা জানতে চাইলো। এরপর সে হঠাৎ পেট ব্যথার অভিনয় করে বলল, হঠাৎ খুব পেট ব্যথা করছে, দয়া করে আমার জন্য পেটের ওষুধ এনে দিন। বডিগার্ড ওষুধ আনতে যেতেই সুযোগ বুঝে সে পালিয়ে যায়। ফিরে এসে বডিগার্ড দেখে ওয়েন নেই। সে সঙ্গে সঙ্গে মিস্টার হোকে ফোন করে সব জানায়। এদিকে ওয়েন একটি বারে জেজের সঙ্গে দেখা করে। সে জিজ্ঞেস করে, আমার বাবা মা কি সঙ্গের অবৈধ ব্যবসার কথা জেনে গিয়েছিলেন? তাই কি সে তাদের মুখ বন্ধ করে দিয়েছিল? যে বলল, এত তাড়া কিসের, আগে বসো। ওয়েন বলল, আমার হাতে খুব কম সময় আছে, সংক্ষেপে সব বলো। যে জানালো, তোমার বাবা ভেবেছিলেন সং কোম্পানির সঙ্গে ব্যবসা করলে অনেক লাভ হবে, কিন্তু পরে জানতে পারেন তারা অবৈধ ব্যবসা করে। তখন তিনি বুঝতে পারেন যে তাকে প্রতারণা করা হয়েছে। ওয়েন বলল, তাহলে সঙ্গী আমার বাবা মাকে হত্যা করেছে আর সবাইকে মিথ্যা বলেছে যে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে। যে বলল, তোমার বাবা প্রমাণ জোগাড় করে পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু সং এতটাই নিষ্ঠুর যে ব্যবসার জন্য নিজের আত্মীয়দেরও ছাড়ে না। ঠিক তখনই সেখানে সং এসে উপস্থিত হয়। পরের দৃশ্যে দেখা যায় সং ও তার লোকেরা যে এবং ওয়েনকে দুজনকেই বেঁধে রেখেছে। সং চাবুক দিয়ে জেজেকে নির্মমভাবে মারতে মারতে বলছে, তুমি আমাকে বিশ্বাসঘাতকতা করেছো। যে কষ্টে বলল, মেয়েটা খুব সুন্দর ছিল, শুধু ওর সঙ্গে সময় কাটানোর জন্যই আমি এমনটা করেছি। সং রাগে বলল, তোমার পছন্দ হলো আমার শত্রুর মেয়ে? তোমার বাবা মারা যাওয়ার পর তুমিই ছিলে আমার একমাত্র ভাতিজা। আমি ভেবেছিলাম তোমার দেখাশোনা করব, কিন্তু এখন মনে হচ্ছে তোমাকে কুকুরদের খেতে দেওয়াই উচিত। এরপর ওয়েনের দিকে তাকিয়ে সং বলল, আমি তো তোমাকে নাইট ক্লাবে পাঠিয়েছিলাম, কিন্তু তুমি সেখান থেকেও বেঁচে ফিরেছো। যে বলল, আঙ্কেল ব্যাপারটা তেমন নয়, মেয়েটা খুব সুন্দর ছিল, আমি শুধু ওর সঙ্গে একটু আনন্দ করতে চেয়েছিলাম। তখন সং রাগান্বিত হয়ে বলল, তোমার পছন্দ হয়েছে আমার শত্রুর মেয়েকে? এরপর সে ওয়েনের দিকে তাকিয়ে বলল, আমি তোমার বাবা মাকে খুব নির্মমভাবে হত্যা করেছি, আর এখন তুমি তাদের মৃত্যুর প্রতিশোধ নিতে চাও? আজ তোমাকে আমি কোনোভাবেই ছাড়বো না। এই বলে সে নিজের লোকেদের আদেশ দিল ওকে রেপ করার জন্য। ঠিক যখন তারা ওয়েনের দিকে এগিয়ে যাচ্ছিল, তখনই মিস্টার হো, তিয়ান এবং তার দেহরক্ষীরা সেখানে পৌঁছে যায়। মিস্টার হো ওয়েনকে বাধা অবস্থায় দেখে প্রচণ্ড রেগে যান। সং বলল, আজ তুমি হোক বা পুরো পৃথিবীকে নিয়ে এসো, আমি এই মেয়েকে মেরেই ছাড়বো। ঠিক তখনই সঙ্গের ফোনে একটি কল আসে। সে জানতে পারে তার গুদাম ঘরে আগুন লেগে সব পুড়ে গেছে। মিস্টার হো ব্যঙ্গ করে বললেন, এই তো একটু আগে বলেছিলে ওকে মেরে ফেলবে, এখন কি হলো? একটা ফোন কলেই ভয় পেয়ে গেলে? এমন আরও অনেক ফোন তোমার কাছে আসবে। সং রাগে জিজ্ঞেস করলো, তুমি আর কি করেছো? মিস্টার হো শান্তভাবে বললেন, আর 20 মিনিটের মধ্যেই তোমার বাড়িতে পুলিশ পৌঁছে যাবে, তাই বাঁচতে চাইলে এখনই পালাও। সং বলল, তুমি আমার গুদাম পুড়িয়ে দিয়েছো, আর আমি তোমার প্রেমিকাকে ধরে এনেছিলাম, হিসাব সমান হয়ে গেল, আজ এখানেই শেষ। এই বলে সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে ওয়েন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাচ্ছিল। ঠিক তখনই মিস্টার হো তাকে ধরে ফেলেন। ওয়েন তার কোলে অজ্ঞান হয়ে যায়। মিস্টার হো ওয়েনকে কোলে তুলে বাড়িতে নিয়ে যান এবং তিয়ানকে বলেন, এলাকার সেরা ডাক্তারকে এখনই ডেকে আনো। ডাক্তার এসে পরীক্ষা করে বলেন, অতিরিক্ত মানসিক চাপ আর ভয়ের কারণে ও অজ্ঞান হয়েছে, কিছুক্ষণ বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। মিস্টার হোকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছিল। তিয়ান বলল, বস, আপনি কি এই মেয়েটার জন্য দুর্বল হয়ে পড়েছেন? নিজের প্রতিশোধের কথা ভুলে যাচ্ছেন নাকি? মিস্টার হো কঠিন গলায় বললেন, চুপ করো আর এখান থেকে বেরিয়ে যাও। তিয়ান চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। মিস্টার হো ওয়েনের মুখে হাত রাখতে যাচ্ছিলেন, ঠিক তখনই ওয়েনের জ্ঞান ফিরে আসে। সে বলল, আপনি কি করছেন? আমি তো আপনাকে বলেছিলাম একা সঙ্গের সঙ্গে লড়াই করতে যাবেন না, কিন্তু আপনি আমার কোনো কথাই শুনলেন না। এরপর ওয়েন বলল, সঙ্গের বিরুদ্ধে লড়ার আগে আমাদের ঝাও নামের একজনকে খুঁজে বের করতে হবে। সে আমার বাবার সেক্রেটারি ছিল, আমার বাবা মায়ের মৃত্যুর ঘটনায় তারও হাত ছিল, এখন একমাত্র সেও পুরো সত্যিটা জানে। ওয়েন বিছানা থেকে উঠতে চাইলে মিস্টার হো তাকে থামিয়ে বললেন, তুমি এখনও অসুস্থ, নিজের শরীরের কথাও কি ভাবো না? ওয়েন বলল, শুধু আপনিই আমাকে সাহায্য করতে পারেন। সং পরিবারের সামনে দাঁড়াতে পারে একমাত্র হো পরিবার। দয়া করে আমাকে সাহায্য করুন, আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতেই হবে। সং আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। মিস্টার হো বললেন, অবশেষে তুমি সত্যিটা বললে,
তুমি আসলে কি চাও সেটা এবার বুঝলাম। ওয়েন দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, আমি আমার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ চাই। শুধু প্রতিশোধ নয়, আমার জিয়াং পরিবারের কাছ থেকে যা কিছু কেড়ে নিয়েছে সব কিছু আমি একে একে ফিরিয়ে নেব। এতে আপনারও লাভ আছে, কারণ পরিবারের ব্যবসা শেষ হয়ে গেলে শেষ পর্যন্ত লাভ হবে পরিবারেরই। আমাদের লক্ষ্য এক, তাই দয়া করে আমাকে সাহায্য করুন। মিস্টার হো বললেন, চিন্তা করো না, ঝাওকে আমি খুঁজে বের করব। তুমি শুধু বিশ্রাম নাও, বেশি নড়াচড়া করো না। এরপর মিস্টার হো ঘর থেকে বেরিয়ে আসতেই তার দেহরক্ষী ক্ষমা চেয়ে বলল, স্যার, আমার ভুলে ম্যাডামের এই অবস্থা হয়েছে, আমি তাকে রক্ষা করতে পারিনি। মিস্টার হো বললেন, এমন ভুল আর যেন না হয়। সবসময় ওর ওপর নজর রাখবে, তবে খেয়াল রাখবে যেন ওর মনে না হয় আমরা তাকে বন্দি করে রেখেছি। পরের দৃশ্যে তিয়ান একজন লোককে নিয়ে আসে, যার মুখ কাপড়ে ঢাকা ছিল। কাপড় খুলতেই দেখা যায় সেই ঝাও। ওয়েন তাকে দেখে একই সঙ্গে অবাক ও আনন্দিত হয়ে পড়ে। ঝাও মিস্টার হোর সামনে হাঁটু গেড়ে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দিন দয়া করে। মিস্টার হো ধীরে ধীরে বন্দুক গুলি ভরে সেটি ওয়েনের হাতে দিয়ে বললেন, এবার সিদ্ধান্ত তোমার, ওর সঙ্গে কি করবে সেটা তুমি ঠিক করো। ওয়েন ঝাওকে সব সত্য বলতে বলল। ঝাও কাঁপা গলায় বলল, তোমার বাবার কাছে সঙ্গের বিরুদ্ধে অনেক গুরুত্বপূর্ণ প্রমাণ ছিল। সেই প্রমাণ নষ্ট করার জন্যই তোমাদের বাড়িতে গিয়েছিল। তোমার বাবা বাধা দিতে গেলে সে তোমার মা এবং বাবাকে নির্মমভাবে হত্যা করে। এই সত্য শুনে ওয়েন ভেঙে পড়ে কান্নায়। চোখ ভরা জল নিয়ে সে ঝাওয়ের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে থাকে। ঝাও কাকুতি মিনতি করে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি বাধ্য ছিলাম। আমাকে জোর করে সব করিয়েছিল। আর তুমি তো জানো ছোটবেলায় আমি তোমাকে নিজের কোলে করে মানুষ করেছি। কিছুক্ষণ চুপ থাকার পর ওয়েন বন্দুকটা নিচে নামিয়ে ঝাওয়ের হাতের বাঁধন খুলে দেয়। ঝাও যখন সেখান থেকে চলে যাচ্ছিল ঠিক তখনই ওয়েন পিছন থেকে তাকে গুলি করে। সে কান্না ভেজা কণ্ঠে বলল, হ্যাঁ, তুমি আমাকে ছোটবেলায় কোলে করে মানুষ করেছিলে, কিন্তু আমার বাবার মৃত্যুর পেছনে তোমারও বড় ভূমিকা ছিল, তাই তোমাকে আমি ক্ষমা করতে পারি না। এরপর ওয়েন ভেঙে পড়ে কান্নায়। মিস্টার হো তার কাছে এসে তাকে পেছন থেকে জড়িয়ে ধরেন এবং নিজের বুকে আগলে রাখেন। তিয়ান জিজ্ঞেস করলো, বস, আমি কি ডাক্তারকে ডাকবো? মিস্টার হো কোনো উত্তর না দিয়ে আবার ওয়েনকে কোলে তুলে তার ঘরে নিয়ে যায় এবং খুব যত্নের সঙ্গে তার দেখাশোনা করতে থাকেন। কিছুক্ষণ পরে বাড়ির কাজের মহিলা এক বাটি স্যুপ নিয়ে এসে বললেন, মিস্টার হো, আপনিও একটু বিশ্রাম নিন, আপনার শরীরেরও অনেক ক্ষতি হচ্ছে। মিস্টার হো বেরিয়ে যেতে চাইলে ওয়েন ঘুমের মধ্যেই তাকে আঁকড়ে ধরে ফেলে। সে দুঃস্বপ্ন দেখছিল এবং ভয়ে বারবার বলছিল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওয়েনের এই অবস্থা দেখে মিস্টার হোর খুব খারাপ লাগে। তিনি সঙ্গে সঙ্গে তিয়ানকে ডেকে আদেশ দেন, জিয়াং পরিবারের অতীতে যা কিছু ঘটেছিল সব খুঁজে বের করো, আর তাদের পুরনো জিনিসপত্র এখন কোথায় আছে সেটাও জানতে হবে। পরের দৃশ্যে দেখা যায় ওয়েন তার নতুন গয়নার ডিজাইন সবার সামনে উপস্থাপন করছে। ঠিক তখনই কোম্পানির পুরনো ডিজাইন ডিরেক্টর ম্যাং সেখানে এসে উপস্থিত হয়। ম্যাং তাচ্ছিল্যের সুরে বলল, তুমি শুধু নিজের সুন্দর চেহারার জোরে এখানে চাকরি পেয়েছো, এত অহংকার দেখানোর কি আছে? ওয়েন শান্তভাবে উত্তর দিল, আমি আমার চেহারার জন্য নয়, আমার প্রতিভার জন্য এখানে এসেছি। এরপর সে ম্যাংকে বলল, আর প্রতিভার কথা তুমি বলো না, তুমি 4 বছর ধরে হো গ্রুপে কাজ করছো, অথচ এখনো পর্যন্ত একটি সফল প্রোডাক্ট বাজারে আনতে পারোনি। ওয়েনের কথা শুনে ম্যাং অপমানে ও ঈর্ষায় জ্বলে ওঠে। ওয়েন চলে যাওয়ার পর অফিসের সবাই তার প্রশংসা করতে থাকে। কেউ বলল, মেয়েটা সত্যিই সাহসী, আরেকজন বলল, ও খুবই বুদ্ধিমান আর ওর ডিজাইনগুলোও অসাধারণ। ঠিক তখনই এক তরুণী ম্যাংয়ের কাছে এসে বলল, দেখে মনে হচ্ছে তুমি ওয়েনকে একদমই পছন্দ করো না, ওর ওপর প্রতিশোধ নিতে চাও। ম্যাং অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি কে? তখন জানা গেল সে আর কেউ নয়, সঙ্গের মেয়ে স্যান। স্যাং বলল, আমিও ওয়েনকে একদম সহ্য করতে পারি না, তুমি আর আমি যদি একসঙ্গে কাজ করি তাহলে খুব সহজেই ওকে ধ্বংস করতে পারবো। এরপর দুজন ওয়েনকে হারানোর জন্য একে অপরের সঙ্গে হাত মিলিয়ে জোট বাঁধে। পরের দৃশ্যে দেখা যায় ওয়েন অফিসে রাত পর্যন্ত ওভারটাইম করে কাজ করছে। ঠিক তখনই মিস্টার হো তার কাছে এসে জিজ্ঞেস করলেন, তুমি এত বেশি পরিশ্রম করছো কেন? তোমার শরীর এখনো পুরোপুরি সুস্থ হয়নি, নিজের জীবনটা কি শেষ করে দিতে চাও? ওয়েন শান্তভাবে উত্তর দিল, আগে আপনার সব টাকা শোধ করব, তারপর যদি আমার মৃত্যু হয় তাতেও কোনো সমস্যা নেই। মিস্টার হো হালকা হেসে বললেন, আমি তোমাকে এত সহজে মরতে দেব না, এখনও তো আমার টাকার সুদও আদায় করা বাকি। ঠিক তখনই ওয়েন বুঝতে পারে কেউ তাদের অফিসের দিকে আসছে।
পরিস্থিতি সামলানোর জন্য সে হঠাৎ মিস্টার হোকে চুমু খেতে শুরু করে। ধীরে ধীরে সে তার আরও কাছে চলে যায় এবং তার গলায় আলতো করে চুমু খায়। মিস্টার হো অবাক হয়ে বললেন, আমরা কিন্তু এখন অফিসে আছি। ওয়েন ওয়েন মুচকি হেসে বলল, সেদিনও তো আমরা অফিসেই ছিলাম, তখন কিন্তু আপনিই থামেননি। ওয়েন ওয়েনের এই আচরণে মিস্টার হো আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি ওয়েন ওয়েনকে কোলে তুলে নিলেন, দুজনে একে অপরের গভীর আবেগে চুম্বন করতে লাগলেন। তারপর ওয়েন ওয়েনকে নিয়েই তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন। তাদের চলে যাওয়ার কিছুক্ষণ পরেই ম্যাং অফিসে ঢোকে। সে সুযোগ বুঝে ওয়েন ওয়েনের গয়নার ডিজাইনগুলো চুরি করে নেয়। পরের দিন গয়নার নতুন সংগ্রহ উন্মোচনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে সং স্যান সহ অনেক গুরুত্বপূর্ণ অতিথি উপস্থিত ছিলেন। ওয়েন ওয়েন খুব আত্মবিশ্বাসী ছিল যে আজকের প্রতিযোগিতায় সেই জিতবে। অন্যদিকে স্যান এবং ম্যাংও নিশ্চিত ছিল যে তারা ওয়েন ওয়েনকে হারাতে পারবে, কারণ তারা ভেবেছিল ওয়েন ওয়েনের আসল ডিজাইন তারা আগেই চুরি করে ফেলেছে। আর ওয়েন ওয়েন কিছুই টের পায়নি। কিন্তু অনুষ্ঠান শুরু হতেই সবাই বুঝতে পারে পুরো ঘটনা ওয়েন ওয়েন আগেই পরিকল্পনা করে রেখেছিল। সে জানতো স্যান এবং ম্যাং তাকে হারানোর জন্য নিশ্চয়ই কোনো না কোনো ষড়যন্ত্র করবে। তাই সে ইচ্ছা করে নিজের অফিসের নকল ডিজাইন রেখে দিয়েছিল। ম্যাং সেই নকল ডিজাইনগুলোই চুরি করেছিল। যখন সেগুলো সবার সামনে উপস্থাপন করা হয় তখন উপস্থিত সবাই বুঝে যায় যে ডিজাইনগুলো নকল এবং অন্যের কাজ কপি করা হয়েছে। মুহূর্তের মধ্যেই সং গ্রুপের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। সবাই বলতে থাকে, তোমরা প্রতারক, অন্যের ডিজাইন চুরি করে নিজেদের বলে চালাতে এসেছো। মিস্টার হো তখন পুরো বিষয়টি বুঝতে পারেন। তার মনে পড়ে যায় আগের রাতের সেই মুহূর্ত যখন ওয়েন ওয়েন হঠাৎ তাকে চুমু খেয়েছিল। এবার তিনি বুঝলেন ওয়েন ওয়েন তখনই জানতো যে ম্যাং অফিসে ঢুকে তার ডিজাইন চুরি করতে আসবে। তার ইচ্ছা করেই তাকে ব্যস্ত রেখেছিল। এরপর মিস্টার হো ওয়েন ওয়েনকে একপাশে ডেকে নিয়ে গিয়ে বললেন, তুমি কি খুশি হো পরিবার আজ জিতে গেছে? ওয়েন ওয়েন হাসি মুখে বলল, আপনি কি খুশি নন? মিস্টার হো বললেন, অবশ্যই খুশি, কিন্তু তুমি আমার অনুভূতিগুলো খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারো। তিনি আরও বললেন, সেদিন রাতে তুমি ইচ্ছে করেই আমাকে রোমান্টিক মুহূর্তে জড়িয়েছিলে, তাই না? কারণ তুমি জানতেই যে ম্যাং আসবে এবং তোমার ডিজাইন চুরি করবে। ওয়েন ওয়েন বিনা দ্বিধায় বলল, হ্যাঁ, আমি সব জানতাম। মিস্টার হো মৃদু হেসে বললেন, তুমি সত্যিই আমাকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করতে শিখে গেছো। ওয়েন ওয়েন উত্তর দিল, এতে আপনার খারাপ লাগছে কেন? আমাদের মধ্যে তো শুরু থেকেই এমনটাই হয়ে আসছে। মিস্টার হো গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললেন, তাহলে তুমি কি বলতে চাইছো আমাদের দুজনের মধ্যে কোনো অনুভূতিই নেই? আমরা শুধু একে অপরের সঙ্গে খেলা খেলছি? ওয়েন ওয়েন শান্তভাবে উত্তর দিল, আর কি, শুরু থেকেই তো আমরা একে অপরের সঙ্গে এই খেলাটাই খেলছি। ওয়েন ওয়েনের এই কথা শুনে মিস্টার হো ভীষণ রেগে যান এবং কিছু না বলে সেখান থেকে চলে যান। তিনি লিফটের দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই তার নজর পড়ে সেই দুজন লোকও যেখানে রয়েছে, যারা আগে ওয়েন ওয়েনকে অপহরণ করেছিল। তিনি সঙ্গে সঙ্গে নিজের দেহরক্ষীদের নির্দেশ দিলেন তাড়াতাড়ি গিয়ে ওয়েন ওয়েনকে নিরাপত্তা দিতে, আর ওই লোক দুজনের পরিচয় বের করো। এইদিকে ওয়েন ওয়েন মিস্টার হোকে খুঁজতে নিচে নেমে আসে। সে একজনকে জিজ্ঞেস করে, আপনি কি মিস্টার হোকে দেখেছেন? লোকটি মাথা নেড়ে না বলল। ঠিক তখনই আরেকজন বন্দুক বের করে ওয়েন ওয়েনের দিকে গুলি চালাতে উদ্যত হয়। ওয়েন ওয়েন দেখতে পায় মিস্টার হো ঠিক গুলির সামনে দাঁড়িয়ে আছেন, তাই তাকে বাঁচানোর জন্য সে দৌড়ে যায়। একই সময়ে মিস্টার হো ওয়েন ওয়েনকে বাঁচাতে তার দিকে ছুটে আসেন, আর সেই মুহূর্তেই গুলিটি মিস্টার হোর গায়ে লাগে। ওয়েন ওয়েন হতবাক হয়ে যায়। মিস্টার হো অজ্ঞান হয়ে ওয়েন ওয়েনের কাঁধে ঢলে পড়েন। ওয়েন ওয়েন কাঁদতে কাঁদতে বলতে থাকে, তোমার কিছু হবে না, আমি তোমাকে বাঁচাবো। পরের দৃশ্যে দেখা যায় মিস্টার হো হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। ডাক্তার তার শরীর থেকে গুলি বের করে ব্যান্ডেজ করে দেন। তিয়ান রাগে বলল, ভাই, বললেই আমি এক্ষুনি সঙ্গে শেষ করে দিই। মিস্টার হো ঠান্ডা গলায় বললেন, এত তাড়া কিসের? আমি ওকে ধীরে ধীরে কষ্ট দিয়ে শেষ করব। ওকে বুঝতে হবে সে কার সঙ্গে শত্রুতা করেছে। অন্যদিকে ওয়েন ওয়েন খুব মন খারাপ করে বসেছিল। মিস্টার হো জিজ্ঞেস করলেন, এত মন খারাপ কেন? আমার জন্য চিন্তা হচ্ছে? ওয়েন ওয়েন চোখে জল নিয়ে বলল, অবশ্যই হচ্ছে। যদি তোমার কিছু হয়ে যেত? তুমি আমাকে বাঁচাতে এলে কেন? তুমি তো বলেছিলে আমাকে ঘৃণা করো। আমাকে মরতে দিলেই পারতে, আমার জন্য গুলি খেলে কেন? মিস্টার হো হালকা হেসে বললেন, এত আবেগপ্রবণ হয়েও না। আমার সামনে কোনো মেয়েকে বিপদে পড়তে আমি দেখতে পারি না। কিছুক্ষণ পরে ওয়েন ওয়েন বলল, আর কয়েকদিন পর আমি ডিরেক্টরের পদ ছেড়ে দেব। তোমাদের কোম্পানি শীঘ্রই তালিকাভুক্ত হতে যাচ্ছে। আমি এখানে থাকলে তোমার কোম্পানির ক্ষতিই হতে পারে। মিস্টার হো জিজ্ঞেস করলেন, তাহলে সত্যিই চাকরি ছেড়ে চলে যেতে চাও? ওয়েন ওয়েন বলল, হ্যাঁ, আমি চাই না আমার কারণে তোমার কোম্পানির কোনো সমস্যা হোক। মিস্টার হো মুচকি হেসে বললেন, তুমি সত্যিই খুবই বুদ্ধিমতী।
আমার কোম্পানির জন্য এত চিন্তা করো, কিন্তু একটা কথা মনে রেখো, তুমি কোথাও যেতে পারবে না। এখনো তো আমার 600 মিলিয়ন টাকা তোমার কাছে পাও না। ওয়েনাইন সঙ্গে সঙ্গে বলল, প্রথম কথা, ওই টাকা তুমি নিজের পকেট থেকে দাওনি। দ্বিতীয় কথা, আজ তোমার কোম্পানিকে প্রতিযোগিতায় জিততে সাহায্য করেছি, সেই লাভ 600 মিলিয়নেরও বেশি। মিস্টার হো উত্তর দিলেন, যতদিন না আমি সেই লাভ পুরোপুরি তুলে নিতে পারছি ততদিন তুমি কোথাও যেতে পারবে না, কারণ তোমার ওপর অধিকার শুধু আমারই। এরপর তিনি ওয়েনওয়েনের হাতে একটি ফাইল দিয়ে বললেন, আমাদের কোম্পানির একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট অন্য শহরে হচ্ছে, আমার সময় নেই, তাই তুমি সেখানে যাবে। ওয়েনওয়েন রাজি হয়ে সেখান থেকে চলে যায়। ওয়েনওয়েন চলে যাওয়ার পর তিয়ান জিজ্ঞেস করলো, ভাই ওকে এত দূরে পাঠালেন কেন? মিস্টার হো বললেন, সং এত সহজে হার মানবে না, সে অবশ্যই ওয়েনের পেছনে লাগবে, তাই আমি ওকে নিরাপদে দূরে পাঠাচ্ছি। এদিকে আমি নিশ্চিন্তে সঙ্গের হিসাব মিটিয়ে নেব। পরের দৃশ্যে ওয়েনওয়েন অন্য একটি শহরে পৌঁছে যায়। সে একটি রেস্টুরেন্টে বসেছিল। হঠাৎ ফোনের দিকে দেখেন এবং ফোনে দেখতে পেলেন যে মিস্টার হো খুব শীঘ্রই ঝু পরিবারের মেয়েকে বিয়ে করতে চলেছেন। তাদের বাগদানও সম্পন্ন হয়েছে, আর বাগদানের উপহার হিসেবে তিনি তাকে অত্যন্ত দামি একটি আংটি উপহার দিয়েছেন। এই খবর শুনে ওয়েনওয়েনের হাত থেকে পানির গ্লাস মাটিতে পড়ে ভেঙে যায়। ঠিক সেই রেস্টুরেন্টের অন্য পাশে তিয়ান এবং মিস্টার হো বসে দূর থেকে ওয়েনওয়েনকে দেখছিলেন। তিয়ান হেসে বলল, ভাই এত তাড়াতাড়ি এখানে চলে এলেন কেন? ওয়েননকে না দেখে কি আপনার মন টিকছিল না? মিস্টার হো বিরক্ত হয়ে বললেন, বেশি বাজে কথা বলো না। তিয়ান আবার বলল, তবে একটা কথা মানতেই হবে, আপনার বাগদানের খবর এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে, ভিডিওগুলোতেও আপনাদের খুব রোমান্টিক দেখাচ্ছে। মিস্টার হো শান্তভাবে বললেন, ওগুলো আসলে তেমন কিছু না, শুধু গান বসিয়ে ভিডিওগুলোকে ওইভাবে দেখানো হয়েছে। আমি আসলে আমার নতুন আংটির প্রচারের জন্যই এসব করেছি। এদিকে ওয়েনওয়েন খুব মন খারাপ করে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিল। হঠাৎ তার এক পুরনো সহপাঠীর সঙ্গে দেখা হয়। সে ব্যঙ্গ করে বলল, তুমি তো আগে থেকেই মিস্টার হোর পেছনে ঘুরছিলে। স্কুলে আমি তোমাকে পছন্দ করতাম, কিন্তু পরে বুঝলাম তোমার লক্ষ্য ছিল মিস্টার হো। এখনও কি তাকে পাওয়ার স্বপ্ন দেখছো? তুমি কি এখনও ভাবছো যে তুমি জিয়াং পরিবারের মেয়ে? মিস্টার হো এত বড় ধনী আর ক্ষমতাবান মানুষ, তিনি তোমার মতো মেয়ের দিকে তাকাবেও না। এরপর সে অপমানজনক প্রস্তাব দিয়ে নিজের ক্রেডিট কার্ড ছুঁড়ে ওয়েনের দিকে ফেলে দেয়। ওয়েন রাগে বলল, বাজে কথা বন্ধ করো। এই বলে সে ছেলেটির গালে একটি চড় মারে। ছেলেটিও পাল্টা চড় মারতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই তিয়ান এসে তার হাত ধরে ফেলে। ছেলেটি মিস্টার হোকে দেখে ভয়ে কাঁপতে শুরু করে। সে বলল, মিস্টার হো, আমাকে ক্ষমা করে দিন। আমি শুধু ওকে বোঝাচ্ছিলাম যে আগে ও আপনাকে ঠকিয়েছিল, এখন তো আপনার বাগদান ঝু পরিবারের মেয়ের সঙ্গে হয়ে গেছে। ও যেন আপনার কাছ থেকে দূরে থাকে। মিস্টার হো তার কথা শুনে রেগে যান এবং কঠোরভাবে তাকে সতর্ক করে। তিয়ান তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। পরের দৃশ্যে ওয়েন মিস্টার হোকে জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন? আপনি তো খুব ব্যস্ত ছিলেন। মিস্টার হো উত্তর দিলেন, পাশ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আমাদের নিলামটা দেখে যাই। ওয়েন বলল, আপনার তো বাগদান হয়ে গেছে, এত ব্যস্ত থাকার পরও এখানে কেন এলেন? আমি তো সব সামলে নিতে পারতাম। মিস্টার হো হেসে বললেন, তোমাকে কিন্তু একটু ঈর্ষান্বিত লাগছে। এরপর তারা দুজন একটি নিলামে বসে। সেখানে জিয়াং পরিবারের পুরনো জিনিসপত্র নিলামে তোলা হচ্ছিল। ওয়েন জানতো না যে সেগুলো তার পরিবারের জিনিস, কিন্তু মিস্টার হো সব জানতেন। প্রথমেই একটি মিউজিক বক্স নিলামে ওঠে। ওয়েন সেটি দেখেই চিনে ফেলে। তার মনে পড়ে যায় ছোটবেলায় তার মা এই মিউজিক বক্সটি দেখিয়েছিলেন এবং কিভাবে এটি খুলতে হয় তাও শিখিয়েছিলেন। ওয়েন সঙ্গে সঙ্গে বিট করা শুরু করে, কিন্তু দাম ক্রমশ বাড়তে থাকায় সে চিন্তিত হয়ে পড়ে। সে মিস্টার হোকে জিজ্ঞেস করলো, আমরা কি সবচেয়ে বেশি বিট করতে পারি? মিস্টার হো বললেন, পারি, তবে পরে তোমাকে সেই টাকা শোধ করতে হবে। ওয়েন বলল, ঠিক আছে, আমি সব টাকা ফিরিয়ে দেব। এরপর সে 50 মিলিয়নের সর্বোচ্চ বিট করে এবং মিউজিক বক্সটি জিতে নেয়। পরে তারা যখন মিউজিক বক্সটি খুলে দেখে, তখন ভেতরের একটি ছোট্ট চিপ খুঁজে পায়। দুইজনই অবাক হয়ে যায়। চিপটি তিয়ানের কাছে পাঠানো হয়। কিছুক্ষণ পর তিয়ান ফোন করে জানায়, চিপটি পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত, এটি খুলতে হবে। আমার ধারণা এর ভেতরে পরিবারের সব অবৈধ কাজের তথ্য রয়েছে। ওয়েন বলল, যেভাবেই হোক এর পাসওয়ার্ড ভেঙে তথ্য বের করো। মিস্টার হো যোগ করলেন, যত দ্রুত সম্ভব সব তথ্য জানতে হবে, আর এর একটি কপিও তৈরি করে রাখো। পরে মিস্টার হো ওয়েনকে একটি নেকলেস পরিয়ে দেন এবং তার প্রতি ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেন।
ওয়েনওয়েন তাকে থামিয়ে বলল, আপনার তো বাগদান হয়ে গেছে, আমাদের এখন থেকে দূরত্ব বজায় রাখা উচিত। মিস্টার হো বললেন, তুমি আমাকে এভাবে দূরে ঠেলে দিতে পারবে না। ওয়েনওয়েন উত্তর দিল, আমি আপনার কাছে ঋণ শোধ করব, কিন্তু অন্যভাবে। এখন আর আগের মতো সম্পর্ক রাখা ঠিক হবে না। মিস্টার হো তার সিদ্ধান্তে রাজি হননি। দুজনের মধ্যে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। এরপর গল্পে বড় মোড় আসে। সং পরিবারের সমস্ত গোপন অপরাধের তথ্য প্রকাশ্যে চলে আসে। তাদের কোম্পানির শেয়ারের দাম ভয়াবহভাবে পড়ে যায়। কোম্পানিটি দেউলিয়া হয়ে পড়ে। পুলিশও জানতে পারে সং বহু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। সব টাকা একত্র করে সং পালানোর চেষ্টা করে। ঠিক তখনই পুলিশ তার বাড়িতে পৌঁছে যায়। সং কোনো মতে পালিয়ে যায়, কিন্তু তার মেয়ে স্যাংকে পুলিশ গ্রেপ্তার করে। এরপর দেখা যায় মিস্টার হো নিজের বাড়িতেই রয়েছেন। ওয়েনওয়েন উদ্বিগ্ন হয়ে বলল, আমাদের সঙ্গে আটকাতে হবে, না হলে সে আবার পালিয়ে যাবে। মিস্টার হো সঙ্গে সঙ্গে নিজের সব লোককে ডেকে সঙ্গে ধরতে বেরিয়ে পড়েন। বের হওয়ার আগে তিনি ওয়েনওয়েনের হাতে একটি ঘড়ি পরিয়ে দেন। ওয়েনওয়েন অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কি? মিস্টার হো মুচকি হেসে বললেন, তুমি তো খুব বুদ্ধিমান, নিজেই বুঝে নাও। ওয়েনওয়েন ঘড়িটা দেখে বলল, তুমি এতে জিপিএস লাগিয়েছো তাই না, যাতে আমাকে ট্র্যাক করতে পারো? মিস্টার হো বললেন, হ্যাঁ, আমি বাইরে থাকাকালীন চাই না তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যাও। একথা শুনে তিয়ান হেসে ওঠে। মিস্টার হো এবং তার লোকেরা বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর ওয়েনওয়েনের হঠাৎ বমি বমি ভাব হয়। তাই সে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে যায়, কিন্তু সেখানেই সঙ্গের লোকেরা তাকে অপহরণ করে নিয়ে যায়। এদিকে মিস্টার হো বাড়িতে ফিরে ওয়েনওয়েনকে খুঁজে না পেয়ে খুব উদ্বিগ্ন হয়ে পড়েন। ঠিক তখনই সং ফোন করে বলে, আমি তোমার প্রেমিকাকে অপহরণ করেছি। মিস্টার হো বাইরে থেকে শান্ত থাকার ভান করে বললেন, ওকে মেরে ফেললেও আমার কিছু যায় আসে না। সং হেসে বলল, তাহলে তোমার সন্তানেরও কোনো চিন্তা নেই? ওয়েনওয়েন কিন্তু গর্ভবতী। এই কথা শুনে মিস্টার হো আর দেরি না করে নিজের লোকেদের আদেশ দিলেন, যেভাবেই হোক ওয়েনওয়েনের অবস্থান খুঁজে বের করো। এদিকে সং ওয়েনওয়েনের হাতে থাকা জিপিএস যুক্ত ঘড়িটি ভেঙে ফেলে। তারপর যে জায়গায় ওয়েনওয়েনকে আটকে রাখা হয়েছিল সেখানে আগুন লাগিয়ে পালিয়ে যায়। ধোঁয়ায় ওয়েনওয়েন অজ্ঞান হয়ে পড়েছিল। ঠিক সেই সময় মিস্টার হো সেখানে পৌঁছে আগুনের ভেতরে ঢুকে ওয়েনওয়েনকে উদ্ধার করেন। পরে দেখা যায় তিয়ান সঙের সঙ্গে দেখা করতে যাচ্ছে। টাকার ব্যাগ দেখে সং হাসতে শুরু করে। ঠিক তখনই মিস্টার হো সেখানে উপস্থিত হন। তিনি রাগে বললেন, তুমি ওয়েনওয়েনকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছো? সং বলল, আমি আগুন লাগাইনি, পুরনো ভবন ছিল তাই নিজে থেকেই আগুন লেগেছে। মিস্টার হো প্রচণ্ড রেগে যান। সং পালিয়ে যেতে চাইলে মিস্টার হো বললেন, তোমার কি মনে হয় আজ তুমি এখান থেকে বেঁচে পালাতে পারবে? সং উত্তর দিল, আমাকে মারলে ওয়েনওয়েন আর কখনো খুঁজে পাবে না, বরং আগুন থেকে তাকে বাঁচাতেও যাও। ঠিক তখনই ওয়েনওয়েন পেছন থেকে এসে সংকে আক্রমণ করে। সে বলল, আজ আমার প্রতিশোধ সম্পূর্ণ হবে। নিজের রাগ ও কষ্টে সে সংকে আঘাত করতে থাকে। শেষ পর্যন্ত সং মারা যায়। সব কিছু শেষ হওয়ার পরে ওয়েনওয়েন কান্নায় ভেঙে পড়ে। মিস্টার হো এসে তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করেন। পরের দৃশ্যে দেখা যায় ওয়েনওয়েন বিছানায় বিশ্রাম নিচ্ছে। মিস্টার হো তার যত্ন নিচ্ছেন। জ্ঞান ফিরে আসার পর ওয়েনওয়েন মনে মনে শান্তি অনুভব করে। অবশেষে সে তার বাবা মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পেরেছে। এরপর মিস্টার হো তার কাছে এলে ওয়েনওয়েন তাকে থামিয়ে বলল, আমাদের মধ্যে যে চুক্তি ছিল সেটা এখন শেষ। আপনার বাকি পাওনা টাকাও আমি শোধ করে দেব। তাই এবার আমাদের আলাদা হয়ে যাওয়াই ভালো। মিস্টার হো জিজ্ঞেস করলেন, তুমি কি আমাকে এতটাই অপছন্দ করো যে এত তাড়াতাড়ি আমাদের সম্পর্ক শেষ করতে চাইছো? ওয়েনওয়েন শান্তভাবে বলল, না, তেমন কিছু না, আমাদের মধ্যে কোনো সম্পর্কই ছিল না। মিস্টার হো আবার বললেন, তাহলে ভালোবাসাও নেই? আমার জন্য তোমার কোনো অনুভূতিই নেই? ওয়েনওয়েন উত্তর দিল, না, আমাদের মধ্যে না ভালোবাসা আছে না ঘৃণা। মিস্টার হো কিছুক্ষণ চুপ থেকে বললেন, ঠিক আছে, কিন্তু অত্যন্ত আমাদের সন্তানের কথা তো ভাবো। ওয়েনওয়েন অবাক হয়ে বলল, কোন সন্তানের কথা বলছো? মিস্টার হো জিজ্ঞেস করলেন, তুমি কি গর্ভবতী নাও? ওয়েনওয়েন মাথা নেড়ে বলল, না, আমি হাসপাতালে পরীক্ষা করাতে গিয়েছিলাম, কিন্তু আমার শুধু ঠান্ডা লেগেছিল। আমি গর্ভবতী নই, তাই আমার দায়িত্ব নেওয়ারও দরকার নেই। এই কথা শুনে মিস্টার হো খুব রেগে গেলেন। তিনি দৃঢ়ভাবে বললেন, আমার বাগদান থাকুক বা না থাকুক, তুমি গর্ভবতী হও বা না হও, তবুও শুধু তুমি আমার সঙ্গেই থাকবে। তোমার বিয়েও আমার সঙ্গেই হবে। ওয়েনওয়েন অনুরোধ করল, দয়া করে আমাকে যেতে দিন, কিন্তু মিস্টার হো রাজি হলেন না। তিনি বললেন, তোমাকে এখানেই থাকতে হবে। এই বলে তিনি রাগ করে ঘর থেকে বেরিয়ে যান। ওয়েনওয়েনও একা বসে কাঁদতে থাকে। কিছুক্ষণ পর ওয়েনওয়েনের মনে হলো, এতদিন মিস্টার হোর ভিলায় থাকলেও সে কখনো তার স্টাডি রুমে যায়নি। সে নিচে নেমে স্টাডি রুমের দিকে যায়। সেখানে গিয়ে দেখে তিয়ান ঘুমিয়ে আছে।
তিয়ান জেগে উঠে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো? ওয়েনওয়েন লক্ষ্য করলো ঘরের দেওয়ালে অনেক ছবি টাঙানো, আর সেগুলোর মধ্যে যেন কোনো না কোনো সম্পর্ক রয়েছে। সে বলল, আমি শুধু এটুকু দেখতে এসেছি, কিন্তু তুমি এখানে কি করছো? তিয়ান বলল, আমি মিস্টার হোর জন্য অপেক্ষা করছিলাম, উনি এখনো আসেনি, তাই অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম। ওয়েনওয়েন তখন তিয়ানকে জিজ্ঞেস করলো, একটা কথা বলো তো, জিয়াং পরিবারের নিলামে ওঠা সব জিনিস মিস্টার হো কেন কিনে নিয়েছিলেন? তিয়ান অবাক হয়ে বলল, তুমি এখনো বুঝতে পারোনি কেন উনি সেগুলো কিনেছিলেন? মিস্টার হো একজন বড় ব্যবসায়ী, তিনি সাধারণত সবকিছু লাভের জন্যই করেন, কিন্তু জিয়াং পরিবারের জিনিসগুলো তিনি লোকসান জেনেও কিনেছিলেন, কারণ তিনি তোমাকে ভালোবাসতেন এবং চাননি তোমার পরিবারের কোনো স্মৃতিচিহ্ন সং পরিবারের হাতে চলে যাক। এরপর ওয়েনওয়েন লক্ষ্য করলো ঘর জুড়ে সং পরিবারের নানান তথ্য নথি রাখা আছে। সে জিজ্ঞেস করলো, এখানে সং পরিবারের এত তথ্য কেন? তিয়ান বলল, 2 বছর ধরেই মিস্টার হোর সং পরিবারকে ধ্বংস করার পরিকল্পনা করেছিলেন। আমি ভেবেছিলাম তিনি ব্যবসার স্বার্থে এসব করছেন, কিন্তু পরে বুঝলাম সবকিছুই তিনি তোমার জন্য করেছেন। তোমরা দুজন একসময় একে অপরকে খুব ভালোবাসতে, কিন্তু হঠাৎ কি হলো, কেন তুমি তাকে অপমান করলে, সেটা আমি আজও বুঝতে পারিনি। তিয়ানের কথা শুনে ওয়েনওয়েন ভাবতে লাগলো, তাহলে মিস্টার হো সত্যিই আমাকে এতটা ভালোবাসতেন? পরের দৃশ্যে ওয়েনওয়েন মিস্টার হোর কাছে গিয়ে বলল, ধন্যবাদ, আমার পরিবারের প্রতিশোধ নিতে তুমি আমাকে সাহায্য করেছো, তোমাকে ছাড়া এটা কখনো সম্ভব হতো না। ওয়েনওয়েনের আচরণ দেখে মিস্টার হো অবাক হয়ে গেলেন। তিনি বললেন, হঠাৎ এত ভালো ব্যবহার কেন? আবার কি পরিকল্পনা করছো? ওয়েনওয়েন বলল, তুমি সবসময় এমনটাই কেন ভাবো? আমি কি সবসময় কোনো না কোনো পরিকল্পনা করি? মিস্টার হো বললেন, কারণ তুমি সবসময় তাই করো, নিশ্চয়ই এবারও মাথায় কিছু চলছে। ওয়েনওয়েন শান্তভাবে বলল, না, এবার সত্যিই কোনো পরিকল্পনা নেই, আমি শুধু মন থেকে তোমাকে ধন্যবাদ জানাতে এসেছি। এরপর সে ধীরে ধীরে মিস্টার হোর কাছে গিয়ে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ গল্প করতে করতে সে তাকে 1 কাপ চা দেয়, যার মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। চা খাওয়ার পর মিস্টার হোর মাথা ঘুরতে শুরু করে। ওয়েনওয়েন তাকে শুইয়ে দিয়ে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়। চোখে জল নিয়ে সে বলল, আমার কোনো ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিও, আজ এখানেই আমাদের সম্পর্কের শেষ। এই বলে সে গলায় থাকা নেকলেস খুলে মিস্টার হোর পাশে রেখে দিল। তারপর বলল, এবার থেকে আমাদের আর কখনো দেখা হবে না। এই বলে সে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পরে মিস্টার হোর জ্ঞান ফিরতেই তিনি তিয়ানকে বললেন, যেভাবেই হোক ওয়েনওয়েনকে খুঁজে বের করো। এদিকে ওয়েনওয়েন বিমানবন্দরে পৌঁছে যায়। তিয়ান এসে যায়। ওয়েনওয়েনের গাড়ি এয়ারপোর্টে রয়েছে, মনে হচ্ছে সে চলে যাচ্ছে। মিস্টার হো এক মুহূর্ত দেরি না করে গাড়ি নিয়ে বিমানবন্দরের দিকে রওনা হন, কিন্তু সেখানে পৌঁছে দেখেন ওয়েনওয়েন ইতিমধ্যেই চলে গেছেন। সেখানে তার দেখা হয় ওয়েনওয়েনের বন্ধু জং এর সঙ্গে। মিস্টার হো জিজ্ঞেস করলেন, ওয়েনওয়েন কোথায় গেছে? জং বিরক্ত হয়ে বলল, তুমি কি পাগল? কেন ওর পিছু ছাড়ছো না? মিস্টার হো অনুরোধ করে বললেন, দয়া করে বলো ও কোথায় আছে, আমি ওকে ছাড়া থাকতে পারছি না। জং বলল, যদি সত্যিই এত ভালোবাসো তাহলে ওকে কষ্ট দিলে কেন? মিস্টার হো অবাক হয়ে বললেন, আমি ওকে কখন কষ্ট দিয়েছি? তখন জং অতীতের ঘটনাটা বলতে শুরু করলো। ফ্ল্যাশব্যাকে দেখা যায় জং আর ওয়েনওয়েন একটি ক্লাবে ছিল। ওয়েনওয়েন বাইরে বেরিয়ে দেখে কয়েকজন ছেলে মিস্টার হোকে জিজ্ঞেস করছে, তুই কি ওয়েনওয়েনকে পছন্দ করিস? মিস্টার হো উত্তর দেন, হ্যাঁ, আমি ওকে খুব পছন্দ করি। তখন ছেলেরা বলে, ও বড়লোক পরিবারের মেয়ে, তোর মতো লোকেরা ওদের বাড়িতে চাকরি করে, ওর মতো বলেন, মেয়ের চোখে তুই না, আমি কিছুই না। ওকে পছন্দ এসব করি না। কথা শুনে এই মিস্টার হো পর্যন্ত প্রথমে শুনেই ওয়েন কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। সে পুরো কথাটা শোনেনি। আসলে মিস্টার হো এরপর বলেছিলেন, আমি ওকে শুধু পছন্দ করি না, আমি ওকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করতে চাই। এরপর তিনি সেই ছেলেদেরও শিক্ষা দিয়েছিলেন। সব সত্য জানার পর মিস্টার হো বুঝতে পারেন, তাহলে এই ভুল বোঝাবুঝির কারণেই ওয়েনওয়েন আমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিল। তিনি খুব ভেঙে পড়েন এবং ওয়েনওয়েনকে ভীষণ মিস করতে থাকেন। তিয়ান তাকে বলল, আপনাদের এই ভুল বোঝাবুঝি দূর করা উচিত। শেষ পর্যন্ত জং ওয়েনওয়েন কোথায় আছে তা জানিয়ে দেয়। মিস্টার হোর সঙ্গে সঙ্গে সেখানে চলে যান। তিনি জানতে পারেন ওয়েনওয়েন একটি নতুন কোম্পানিতে কাজ করছে। ঠিক তখনই সেই তরুণী যার সঙ্গে মিস্টার হোর বাগদানের গুজব ছড়ানো হয়েছিল, সেই ইয়াং ওয়েনওয়েনের কাছে আসে। সে নিজের একটি ভিজিটিং কার্ড ওয়েনওয়েনের হাতে দিয়ে বলে, আজ সন্ধ্যায় এই ঠিকানায় আমার সঙ্গে দেখা করো। সন্ধ্যায় ওয়েনওয়েন সেখানে পৌঁছাতেই ইয়াং তাকে বলে, তুমি কি আমার বাগদত্তাকে ডেট করছো? ওয়েনওয়েন শান্তভাবে উত্তর দেয়, আমার আর মিস্টার হোর মধ্যে এখন আর কোনো সম্পর্ক নেই, আমরা অনেক আগেই আলাদা হয়ে গেছি। ইয়াং বলে, আমি কিন্তু তোমাদের দুজনকে নিয়ে অনেক গুজব শুনেছি। ওয়েনওয়েন বলে, ওসব গুজব ছাড়া আর কিছুই নয়, তুমি নিশ্চিন্তে বিয়ে করতে পারো। আমি আর মিস্টার হো কখনো একসঙ্গে ছিলাম না আর হবও না। তখন ইয়াং হেসে বলল, তাহলে আমিও তোমাকে একটা সত্যি কথা বলি, আমার আর মিস্টার হোর মধ্যে কোনো বাগদানি হয়নি, সবটাই ছিল একটা গুজব। আসলে আমাদের কোম্পানির নতুন আংটির প্রচারের জন্য আমরা ইচ্ছা করি এই নাটকটা করেছিলাম। ওয়েনওয়েন অবাক হয়ে জিজ্ঞেস করে, আমাকে এসব বলছো কেন? এখন আর এসব শুনে আমার কিছুই আসে যায় না। ইয়াং বলে, কারণ আমি তোমার সাহায্য করতে চাই, আমিও এই ভুয়ো বাগদানের ঝামেলা শেষ করতে চাই। তাই চাই তুমি এই হারটা পরে মিডিয়ার সামনে গিয়ে বলো যে মিস্টার হো তোমার প্রেমিক। ওয়েনওয়েন সঙ্গে সঙ্গে প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। ইয়াং বলে, আমি তোমাকে 5 মিলিয়ন দেব। তবুও ওয়েনওয়েন রাজি হয় না। তখন ইয়াং অফার বাড়িয়ে বলে, ঠিক আছে, 10 মিলিয়ন দেব।
ওয়েন দৃঢ়ভাবে উত্তর দেয়, তুমি যতই টাকা অফার করো না কেন আমি কখনোই মিস্টার হোর বদনাম করব না। এই বলে ওয়েন চলে যেতে উদ্যত হয়। তখন ইয়াং তাকে থামিয়ে জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই মিস্টার হোকে ভালোবাসো? ওয়েন কোনো উত্তর দেয় না। ঠিক সেই মুহূর্তে ইয়াং মিস্টার হোকে ডেকে বলে, দেখেছো ও সত্যিই তোমাকে ভালোবাসে। এরপর মিস্টার হো প্রবেশ হয়। হঠাৎ তাকে দেখে ওয়েন ভীষণ অবাক হয়ে যায়। ইয়াং হাসতে হাসতে বলে, আমি শুধু পরীক্ষা করছিলাম ও এখনও তোমাকে ভালোবাসে কিনা। এই বলে সে দুজনকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর মিস্টার হো ওয়েনের কাছে এসে বলেন, তুমি আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, আমি তোমাকে খুব মিস করেছি। তিনি আবার জিজ্ঞেস করেন, তুমি কি এখনও অতীতের ঘটনাগুলোর জন্য আমার ওপর রাগ করে আছো? ওয়েন উত্তর দেয়, আমরা দুজন একে অপরের জন্য উপযুক্ত নই। অতীতে তুমি আমাকে কষ্ট দিয়েছিলে, ভবিষ্যতেও হয়তো আবার দিতে পারো। তখন মিস্টার হো শান্তভাবে সব ভুল বোঝাবুঝির ব্যাখ্যা দেন এবং সেদিনের পুরো সত্যিটা ওয়েনকে জানান। তিনি বলেন, আমি জানতাম সং পরিবার তোমাদের সঙ্গে কি অন্যায় করেছে, তাই সেদিন থেকেই ওদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করেছিলাম। এরপর তিনি আরও বলেন, আমি জিয়াং পরিবারের সব শেয়ার শুধু তোমার জন্যই কিনেছিলাম। মিস্টার হোর সব কথা শুনে ওয়েন খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। সে এগিয়ে এসে মিস্টার হোকে চুমু খায়। এরপর দুজন একে অপরকে ভালোবাসার কথা জানায়, পরস্পরকে প্রপোজ করে এবং শেষ পর্যন্ত বিয়ে করে। এভাবেই তাদের সুন্দর প্রেমের গল্পের সমাপ্তি হয়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমনই আরও দারুণ ও ইন্টারেস্টিং ড্রামার গল্প দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য।